বিছানায় বসে অনির্বাণ ভট্টাচার্য গভীরভাবে ভাবতে থাকে, তার লুকোনো জায়গা থেকে জগাইকে বার করে নিয়ে গেল কে? তাহলে কি যখন সে জগাইকে সেখানে নিয়ে গিয়েছিল তখন বাইরের কেউ তাকে দেখেছিল? কিন্তু সেটাই বা হয় কি করে? সমস্ত দিক ভালো করে দেখে শুনে অনির্বাণ তাকে ওই লুকোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তার মানে তার উপর কি কেউ নজরদারি করে চলেছে? কে হতে পারে? শিবার চেনা কেউ, নাকি নাকি নওয়াজ খানের লোকেরা? জগাই তো তাদেরই লোক। ওরা হয়তো ভেবেছিল অনির্বাণ ভট্টাচার্য জগাইয়ের কাছ থেকে কথা বের করে তারপর নওয়াজ খান পর্যন্ত পৌঁছাবে। সেই কারণেই কি জগাইকে তুলে নিয়ে যাওয়া হলো? কিন্তু জগাইয়ের যদি কোনো বিপদ হয়? নিজের টেবিলের সামনে বসে এইসব কথাই মনে মনে ভেবে চলেছিল অনির্বাণ ভট্টাচার্য। এই আজমগড়ে আসার পর থেকে এমন অনেক কিছুই হয়ে চলেছে যা অনির্বাণ ভট্টাচার্যের হিসেবের বাইরে ছিল। খুন, ডাকাতি, ধর্ষণ এসব তো নিত্যদিনের ব্যাপার। সে সমস্ত নিয়ে খুব একটা মাথা ঘামায় না অনির্বাণ ভট্টাচার্য। কোন সাপ কোন ফুলে তুষ্ট সে কথা সে ভালোই জানে। আর আজকাল তো সব কিছুতেই সাপের কারবার। ছোট না, সব বড় সাপ। শালারা সুযোগ পেলেই গর্ত থেকে বেরিয়ে ছোবল দেবে, আবার তারপর গর্তের ভেতর ঢুকে যাবে। আর সেই সব গর্তের মাথায় পাহারাদারের মতো দাঁড়িয়ে রয়েছে শিবা গুন্ডা কিংবা জয়ন্ত বিশ্বাসের মতো পলিটিক্যাল কিছু লিডার। এদের জন্য এই সব সাপেদের টিকিও দেখা যায় না। এইসব ভাবতে ভাবতেই একসময় বিনোদের ডাকে অনির্বাণের ভাবনাটা ছিন্ন হলো। স্যার স্যার কি হয়েছে বলুন তো? জগাইয়ের কথাটা এখনো বিনোদকে বলা হয়নি। শুধু বিনোদকে কেন, কাউকেই বলা হয়নি। শুধুমাত্র একজনকেই বলেছে অনির্বাণ, সেটা কেউ জানে না। বিনোদকে কথাটা মুখ কুঁচকে বলেই ফেলেছিল, তার আগেই সামনে রাখা টেলিফোনটা বেজে ওঠে। বিনোদ সামনের দিকে হাত বাড়িয়ে টেলিফোনটা তুলতে গিয়েছিল, কারণ বেশিরভাগ টেলিফোন বিনোদ আগে তোলে, তারপর যদি মনে হয় তাহলে অনির্বাণকে দেয়। কিন্তু বিনোদকে টেলিফোনটা তুলতে বারণ করল অনির্বাণ। তারপর ইচ্ছে করেই বিনোদকে এক কাপ চা আনতে বলে বাইরে পাঠিয়ে দিল। টেলিফোনটা তুলে হ্যালো বলতেই ওপার থেকে ঠান্ডা ফিসফিসে গলার একটা কণ্ঠস্বর ভেসে এলো। কথাটা বলেই টেলিফোনের অপর প্রান্তে থাকা আগন্তুক দাঁত বের করে হি হি করে হাসতে লাগলো। অনির্বাণের রাগটা সাথে সাথেই চরমে উঠে গেল। কোনো রকম রাগ না রেখে অনির্বাণ একটু চেঁচিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, তোকে যদি একবার সামনে পাই না, তাহলে কেটে কুচি কুচি করে রাস্তার নেড়ি কুকুরকে খাইয়ে দেব। জগাইয়ের যদি কিছু হয় তাহলে তোকে আমি... ও স্যার, এত রাগ করছেন কেন? আপনি চটলে যে আপনারই বিপদ। ওদিকে শিবাও রয়েছে জগাইয়ের খোঁজে। নওয়াজ খান কিন্তু আবার তার লোককে একটু বেশি ভালোবাসে। তার জন্য কিন্তু নওয়াজ খান সব কিছুই করতে পারে। এমনিতে সে পুলিশের পেছনে লাগে না, তবে তার দাড়ি পর্যন্ত যদি কারোর হাত পৌঁছায় তাহলে তার হাত কেটে ফেলতে কিন্তু নওয়াজ খান ভয় করে না। কি চাস তুই? ওই যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। স্যার, স্যার এই কথাটা আগে বললেই হতো। শুধু শুধু এসব বাজে কথা মুখে আনলেন। আমি ঠান্ডা মাথার মানুষ, এক হাতে দিই এক হাতে নেই। আমি জগাইকে আপনার কাছে ফেরত দিয়ে দিতে পারি, তবে তার জন্য আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। অনির্বাণ কথাটা শুনে প্রথমে একটু ভেবে নেয়। এই মুহূর্তে ওই দুজন ছাড়া আর কার সাথে তার বিবাদ চলছে সেটা মনে করতে পারে না। ওদিকে আগন্তুক কিন্তু থেমে নেই, সে বলে চলেছে, বেশি কিছু না স্যার, ওই শিবাগুন্ডাকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে একা ওই বেলতলার
গুন্ডা হাতে হাতে আমার কাছে চলে আসবে। তবে একটা কথা, শিবা যেন একা আসে, ওর সঙ্গে যেন ওই পচাটা কুকুরগুলো না থাকে। আমি কি করে বিশ্বাস করব যে তুই তোর কথা রাখবি? শিয়ালের কখনো খালের অভাব হয় না, জানিস তো? শিয়াল? শিয়াল বললেন স্যার? শিয়াল কিন্তু জানে কোথায় ঠিক কতটা থাবা বসাতে হয়। একবারে সব মাংস খেয়ে নেওয়া শিয়ালের অভ্যেসে নেই। স্যার, আমি আমার কথা রাখবো, তবে আপনাকে আপনার কথাটা রাখতে হবে। বেশ, তবে শিবাকে আনতে কিন্তু খানিকটা সময় লাগবে। সে একা কোথাও যায় না, তাকে একা নিয়ে যাওয়াটা সহজ কাজ হবে না। তবে তার আগে জগাইয়ের যেন কোনো রকম ক্ষতি না হয়, সেটা হলে তুই যেখানেই গিয়ে লুকোস না কেন, তোকে আমি ঠিক খুঁজে বার করব। আপনাকে আমায় খুঁজে বার করতে হবে না স্যার, আমি ঠিক সময় মতো জানিয়ে দেব। আপনাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি কাজটা না হয়, তাহলে কিন্তু জগাইয়ের যে বিপদ হবে না, সে গ্যারান্টি আমি দিতে পারছি না। অনির্বাণ আর কিছু বলার আগেই টেলিফোনটা কেটে গেল। ততক্ষণে বিনোদ চা নিয়ে এসে পড়েছে। অনির্বাণের চিন্তিত মুখটা দেখে সে একটু থমকে গেল। তার মুখে চিন্তার সাথে সাথে একটা রাগ ফুটে উঠছে। এই ভাবটা বিনোদ ভালোভাবে চেনে। কয়েকটা মাস হয়ে গেল অনির্বাণের সাথে রয়েছে। তার মুখের ভাব কখন কেমন হয় আন্দাজ করে নিতে পারে, তাই নিজের মতো চলে যাচ্ছিল চা টেবিলের উপর রেখে। কিন্তু অনির্বাণ তাকে থামিয়ে দিয়ে বলল, বিনোদ, এই এলাকায় ওই শিবা গুন্ডা আর তোমাদের ওই নওয়াজ খান ছাড়া আর কোনো পাক্কা সরে বাচ্চা রয়েছে নাকি, যে কথা বললেই মুখ দিয়ে একটা শিয়ালের মতো গন্ধ বেরিয়ে আসে? শুয়োরের সাথে শিয়ালের কম্বিনেশনটা যদিও চায় না, তাও এমনি বললাম আর কি। বলো, আছে? বিনোদ প্রথমে অনির্বাণের কথাটা ভালোভাবে বুঝতে পারেনি। তারপর যখন বুঝতে পারল তখন বলল, এই এলাকায় স্যার নাম করা বলতে ওই দুজনেই, তারা ছাড়া আর কারোর কথা তো আমি শুনিনি। আমি এই থানায় অনেক বছরই রয়েছি স্যার, ওদের দুজনকে ছাড়িয়ে কেউ নতুন করে মাথা তুলবে সেটা তো হতে পারে না। তার মানে মনে হচ্ছে নতুন কেউ নতুন ডানা ঝাপটাচ্ছে। পাখিটা কি, সেটা দেখতে হবে। কেন স্যার, কি হয়েছে বলুন তো? অনির্বাণ বিনোদের দিকে না তাকিয়ে সামনে রাখা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, শিয়াল হয়ে বাঘের গুহায় ঢুকে বাঘের শিকার টেনে নিয়ে গেছে। মালটা জানে না একবার বাঘের মুখের সামনে পড়লে হাড় ভাঙারও শব্দ পাওয়া যাবে না। খেলাটা জমেছে বিনোদ, খেলাটা জমেছে। নতুন কেউ খেলতে নেমেছে। বিনোদ অনির্বাণের সামনে রাখা চেয়ারটায় বসে পড়ল। অনির্বাণ হাতের ইশারায় তাকে বসতে বলেছিল। তারপর দুজনে মিলে চুপি চুপি কি একটা গোপন বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগলো। কথাবার্তা হয়ে যাওয়ার পরে বিনোদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যার, যা করবেন সাবধানে করবেন। শিবা আপনার সামনে যাই বলুক না কেন, আপনাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেনি। শিবা পড়েছে চরম সমস্যায়। এদিকে মনোহরের খুনি ওই জগাই এখনো হাতের বাইরে। তাছাড়া তার চোরা চালানোর পথে কে যেন একটা নতুন বাধা তৈরি করছে। আজমগড়ের একদম বাইরের দিকে যে বড় রাস্তাটা শহরের দিকে চলে গেছে, সেই রাস্তায় রাতের অন্ধকারে চোরাই জিনিসপত্র বোঝাই মাল যায় শহরে। তাতে দুর্মূল্য কিছু গাছ ছাড়াও এমন অনেক কিছু অতি দামি জিনিসপত্র থাকে। তবে একটা লরি বোঝাই শাল গাছ নিয়ে লরিটা বেমালুম কোথায় যেন উধাও হয়ে গেছে। কাজটা যে করেছে সে খুব সুন্দরভাবে কাজটা করেছে। আজমগড় পেরিয়ে একটা ফাঁকা প্রান্তরের মধ্যে দিয়ে লরিগুলো পিচের রাস্তা ধরে রাতের অন্ধকারে শো শো করে এগিয়ে যাচ্ছে। একটা জায়গায় রাস্তার দুপাশে বেশ খানিকটা ফাঁকা জমি ছাড়া আর কিছু নেই।
মোট 3টি গাড়ি পরপর যাচ্ছিল। সেদিন রাতে ড্রাইভার আপন মনে হিন্দি গানের সুরে ভাসতে ভাসতে লরি চালাচ্ছিল। হঠাৎ করেই তার লরির ওপরে কিছু একটা পড়ার শব্দ পেয়ে সে প্রথমে লরিটার স্পিড কমায়, আর তাতেই ঘটে যায় বিপদটা। সামনের লরি দুটো ততক্ষণে খানিকটা এগিয়ে গেছে, কিন্তু এত রাতে গাড়ির উপর কি পড়লো? আর তাছাড়া শিবা গুন্ডার মাল যাচ্ছে, কারোর বাবার ক্ষমতা নেই এতে হাত দেবে, পুলিশ তো অনেক দূরের কথা। কথাটা ভাবতে ভাবতে গাড়ির চালক গাড়ি থেকে নেমে আসে। কোন মাইকা লাল রে, হিম্মত আছে শিবার গাড়িতে হাত দেওয়ার? এই, কে আছিস? লোকটা গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে পেছনের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করে। হাতের মোবাইল ফোনে টর্চটা জ্বালিয়ে ওপরে ফেলতেই দেখতে পায় লরির ওপরে ত্রিপল বেছানো রয়েছে। সেই ত্রিপলের ওপরে কে যেন একটা বসে আছে। তার মুখটা অন্ধকারে ভালোভাবে দেখা যায় না, কারণ তার মুখে একটা কালো রুমাল বাঁধা, আর মাথাতেও কালো রঙের কাপড় বাঁধা, শুধু হাতে একটা উদ্যত রিভলভার। সে একটু গম্ভীর গলায় বলে ওঠে, তোর বাপ, যদিও কি করে হলাম সেটা জিজ্ঞেস করিস না, তাহলে অনেক কিছুই বলতে হবে। গাড়িতে কি আছে? তুই যেই হোস না কেন, বাঁচতে চাইলে গাড়ি থেকে নাম, আমাকে যেতে দে। যদি শিবা ভাই একবার জানতে পারে তার গাড়িতে। তার কথা শেষ হবার আগেই উপরে বসে থাকা লোকটার বন্দুক থেকে একটা গুলি ছিটকে এসে পড়ে তার পায়ের কাছে। চালক ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সঙ্গে সঙ্গে কোমর থেকে কিছু একটা বার করতে যেতেই উপরে বসে থাকা লোকটা আবার বলে ওঠে, ওহো সন্টা মনটা আমার, ও কাজ করো না। একদম এমন জায়গায় গুলি করবো যে দাঁড়াবেই না। আরে দাঁড়ানোর কথা শুনে মুখটা ওরকম শুকিয়ে গেল কেন? আমি পায়ের কথা বলছি। খুব শখ তাই না? এখন চুপচাপ হাতটা কোমর থেকে সরা বলছি। চালক বুঝতে পারল এখানে ট্যাপ হোঁ করা চলবে না। সে কোমর থেকে হাত সরালো বটে, কিন্তু এক হাতে রাখা মোবাইলটা পিছনের দিকে নিয়ে কাউকে একটা ফোন করতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার পেছন থেকে কেউ একজন বেরিয়ে এসে হাতের মোবাইলটা কেড়ে নিয়ে এক পাশে সরে দাঁড়ালো। এমন একটা ব্যাপারে চালক চমকে উঠে পেছনে তাকাতেই সামনের দিকে একটা ধূপ করে শব্দ হলো। ততক্ষণে উপরে বসে থাকা লোকটা সামনে নেমে এসেছে। এগিয়ে এসে সে হাতে গ্লাভস পরা অবস্থায় চালকের মাথার চুলটা চেপে ধরে বলল, বেশি বাড়া ভালো লাগে না। কি ভালো লাগে না? ভয়ার্ত চোখে অন্ধকারে তার দিকে তাকিয়ে রইল লোকটা। লোকটা শুধু দুটো চোখ দেখা যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা যেন কিছুই জানে না, এমনভাবে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিকে সামনের লরি দুটো ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। কি হলো বল? তোর নাই কোন শিবাবান? ধর, মুখ খুললেই নাকি খিস্তি বেরিয়ে আসে। আসলে তোর মুখটাই এমন না, বালের মতো, দেখলেই মুখ থেকে খিস্তি বেরিয়ে আসে। সে যাই হোক, তোর শিবা বাবাটা নাকি কি করবে বলছিলি না? ডাক তোর শিবা বাপকে, ডাক। চালক ভয়ে ততক্ষণে কাঁপতে শুরু করেছে। বুঝতে পেরেছে সে এখানে একা পড়ে গেছে। এখান থেকে এখন বেঁচে বেরোনোটাই আসল। তাই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমি আমি কিছু জানি না। আমি তো সামান্য লরি চালাই। সব সব ওই শিবার। অনির্বাণ তার মাথার চুলের ঝুড়িটা নাড়াতে নাড়াতে বলল, বলেছি না, বেশি একদম এসব ভাল লাগে না। তুই যেখানে পড়েছিস সেখানকার প্রিন্সিপাল এখনো পর্যন্ত আমার কাছ থেকে টিউশনই নেয়, বুঝেছিস? পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে অন্ধকারের মধ্যেই ইশারা করে সামনের লোকটা। চালকের চুলের মুঠি ধরে একটু টানতেই সে দুটো পা উঁচু করে ওপরে উঠতে লাগলো। তার সাথে একটা চিৎকার তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো, স্যার ছেড়ে দিন, স্যার স্যার ছেড়ে দিন, লাগছে স্যার। চুপচাপ মুখ বন্ধ করে রাখ, না হলে এই রিভলভারের নলটা তোর মুখ দিয়ে ঢুকিয়ে কোথা দিয়ে বার করবো জানিস তো? চালক অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। মুখ থেকে আসা চিৎকারটা প্রাণপণে গিলে নিতে চায় লোকটা। তার চুলের মুঠি ধরে একবার টেনে ওপরের দিকে তোলার চেষ্টা করে, আবার ছেড়ে দেয় অনির্বাণ। অনির্বাণের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে বিনোদ বলে ওঠে, এভাবে বেশিক্ষণ ওকে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। আগের দুটো লরি চলে আসতে পারে। তাহলে আর কি করা যাবে? মালটাকে তোল, মালটাকে লরির সামনে বেঁধে খানিকটা নিয়ে যাই, তারপর না হয় দেখা যাবে।
সে এক অদ্ভুত দৃশ্য। লরিটা একজন চালাচ্ছে, তার পাশে আরও একজন বসে আছে। দুজনের মুখেই কালো কাপড় জড়ানো, মাথাটাও কালো কাপড়ে ঢাকা, আর গাড়ির চালক শুধু জাঙ্গিয়া পড়ে আছে, গোটা শরীর খালি। তাকে লরির একদম পিছনে উল্টো করে বেঁধে রাখা হয়েছে, এমনভাবে বাঁধা হয়েছে যেন তার মাথাটা আর হাত খানিক নিচে এলেই রাস্তায় ঘষা খাবে। গোটা রাস্তা সে চিৎকার করতে করতে চলল। তারপর একসময় অন্ধকারে এসে বুঝতেও পারল না তার দড়িটা কেটে গিয়ে তাকে সেই অবস্থাতেই জঙ্গলের একপাশে ফেলে দিল কেউ। তারপর লরিটা বেরিয়ে গেল অন্য পথে। এদিকে সামনের লরি দুটো কিছু একটা বুঝতে পেরেছিল, তাই বারবার ফোনে এই চালককে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পাওয়া গেল না। এদিকে মাল সঠিক সময়ে পাঠাতে হবে। বাধ্য হয়ে তারা ফোন করল শিবার ডান হাত মিঠুনকে। মিঠুন সমস্ত কিছু শুনে খোঁজ খবর নিল। প্রায় সকালের দিকে জঙ্গলের একপাশে উলঙ্গ অবস্থায় পাওয়া গেল গাড়ির চালককে। তার মুখে একটা কাপড় বাঁধা ছিল। তার সমস্ত কিছুই শুনল মিঠুন। তারপর রাগে, হতাশায়, ক্ষোভে বন্দুক পার করে পরপর দুটো গুলি চালিয়ে দিল সেই লোকটার মাথায়। একটা আর্ত চিৎকার আর খানিকটা রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। তারপর এই মিঠুনের পাশে দাঁড়িয়ে থাকা একজন বলে উঠল, এ শিবা ভাইয়ের মালে হাত দেবে এমন বুকের পাটা তো ওই আজমগড়ে কারুর হবে না। এ বস, এই কাজটা কে করতে পারে বলো তো? এ কাজ নেওয়াজ ছাড়া আর কারোর হবে না। ওর দলের অনেকগুলো ছেলেকে আমরা সেদিন মেরেছি, এই কারণেই বোধহয় সে পাল্টা বদলা নিচ্ছে। কিন্তু এর ফল ওকে ভুগতে হবে, ভুগতে হবেই। মিঠুন নিষ্ফল আক্রোশ সামলে একটা গাছের গায়ে ডান হাত দিয়ে ঘুষি মেরে বসে। পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডাটা খেয়াল করে তার আঙ্গুল বেয়ে নেমে আসছে টাটকা রক্ত। এটা কি ওই চালকের রক্ত নাকি মিঠুনের নিজের? খুবই খারাপ লাগছে যে একজন মারা গেল। আল্লাহর কসম, এসব ব্যাপারে আমি কিছু জানি না। তাছাড়া পুলিশের ব্যাপারে কখনো থাকতে চাই না। আপনারা বড় মানুষ আছেন, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন, কিন্তু আমার কাছে কেন হঠাৎ? অনির্বাণ একাই এসেছিল। এসব কাজে একাই আসতে ভালো লাগে, আর এইসব কাজে পুলিশের পোশাক পরে আসতে ভালো লাগে না। পরনে একটা খাকি জিন্স আর জিন্সের ওপরে চেপে বসানো চামড়ার বেল্ট, একটা কাপড়ের জামা হাতা পর্যন্ত গোটানো, বুকের কাছে একটা বোতাম খোলা, চোখে একটা সানগ্লাস। এগুলো শহর থেকে সে নিয়ে এসেছিল। বুঝেছিল কখনো না কখনো ঠিক কাজে লাগবে। আর এইসব গুন্ডা বদমাইশদের সঙ্গে কথা বলতে গেলে একটু রগ নিয়ে না গেলে অনির্বাণের ঠিক ভালো লাগে না। অনির্বাণের কথায়, পুলিশের সাথে যখন কথা বলতে হবে তখন পুলিশের মতো করেই কথা বলতে হবে। গুন্ডার সাথে কথা বলতে হবে তখন তুই তুকারি করেই কথা বলতে হবে। আর এই গুন্ডা বদমাইশদের কখনো মাথার ওপরে উঠতে দিলে হবে না। অবশ্যই দু একটা উঠে যাবে, তবে ঠিক সুযোগে থাকতে হবে। কখন পাছা ধরে টেনে নামিয়ে পাছায় চরম করে তবলা বাজানো যাবে তার অপেক্ষায় থাকতে হবে। অনির্বাণ সামনে তাকিয়ে দেখছিল নওয়াজ খানের বসার জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। আশেপাশে দু তিনজন ছেলে দাঁড়িয়ে, বাইরে দুজন দাঁড়িয়ে রয়েছে। তবে নওয়াজ খান শিয়ানা মাল। এতজন লোক রয়েছে অথচ ঘরে কোনো অস্ত্র নেই। নিশ্চয়ই কোথাও লুকানো আছে, সে কথা অনির্বাণ জানে। তাহলে সেই ফোনে কথা বলা শিয়ালটা মিথ্যে কথা বলেনি। নওয়াজ খান ঘুঘু মাল হলেও কোনো ঝামেলা ও চায়নি। অনির্বাণ বসেছিল চেয়ারের উপর পা তুলে। এবার সে বলল, দেখো, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। তুমি শান্তিতে থাকবে, আমাকেও শান্তিতে থাকতে দেবে। আমিও তোমার পেছনে লাগবো না। আমার মটকাটা একবার গরম হলে কিন্তু তোমার পাছায় আলু বোমা ফাটাবো আমি। নওয়াজ খানের মুখটা মুহূর্তে শক্ত হয়ে এলো। তার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের একটা হাত মুঠো হয়ে গেল। মুখটা দেখে মনে হলো রেগে আছে নওয়াজ খান। তার পেছনে ছেলেটার হাতের উপর হাত রেখে হাসি মুখেই নওয়াজ খান বলল, আপনি স্যার অফিসার মানুষ,
আপনাদের দু একটা কথা তো আমাদের হজম করতেই হবে স্যার, কিন্তু আপনি এখনো বললেন না যে আমার কাছে আসার কারণটা কি। জগাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি এ ব্যাপারে কিছু? জগাই? জগাই কে স্যার? অনির্বাণ হেসে উঠল। মুখের হাসিটা জিইয়ে রেখে পকেট থেকে একটা সিগারেটের বাক্স বার করে একটা সিগারেট তুলে মুখে দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। লাইটার? না স্যার, মাফ कीजिएगा, ইসলাম নেশা হারাম স্যার। এই কে আছিস? অনির্বাণের কথায় নওয়াজের পিছন থেকে একজন এসে লাইটার দিয়ে ধরিয়ে দিল সিগারেট। সেটা টানতে টানতে ধোঁয়া ছেড়ে অনির্বাণ বলল, আমি কিন্তু মালটা একটু জন্ডিস, বুঝলে? তুমি ভালো যখন আমিও ভালো, খারাপ হলে কিন্তু আমিও খারাপ। আপনাকে মিথ্যে বলে আমার লাভ নেই স্যার। আমি জগাইকে চিনি না, ও নামে আমি কাউকে জানি না। হ্যাঁ, কে জগাই? তুমি যখন চেনো না তাহলে তো ল্যাটা চুকেই গেল। জগাই যেখানেই থাকুক না কেন, কিন্তু শিবা গুন্ডার লোকেরা খুঁজছে। যেখানেই থাকুক ওকে কিন্তু খুঁজে বার করবেই। আর ও যদি একবার মনোহরকে সুপারি দেওয়া লোকের নাম বলে দেয়, তাহলে তো তুমি বুঝতেই পারছো। অনির্বাণ ধোঁয়া ছাড়তে ছাড়তে নওয়াজের দিকে তাকিয়ে দেখে, কিন্তু নওয়াজের মুখের হাসির কোনো পরিবর্তন হয় না। অনির্বাণ বুঝতে পারে এ বড় জটিল মাল, এখানে আর বসে থেকে লাভ নেই। তাই উঠে দাঁড়িয়ে জামাটা ঘষতে ঘষতে বলে, ভুঁড়ির বড় সমস্যা, বুঝলে? যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়ে। এমনকি খেয়াল করে দেখবে, এই মেয়ে ছেলে দেখলে এ আবার বড্ড বেরিয়ে পড়ার অভ্যেস। যেটা বেরোবার সেটা বেরোবে না। আর নওয়াজ হেসে উঠে বলল, স্যারের মজা করার অভ্যাস আছে দেখছি। হ্যাঁ, अच्छा है। তবে अगर कभी आपको कोई जरूरत पड़ी तो हमें बताना স্যার। নওয়াজ খান আপনার সাহায্য করার জন্য সবসময় আছে। তোমাদের নিয়েই তো চলতে হবে আমায়। আচ্ছা খান ভাই, একটা কথা বলো তো, এই আজমগড়ে তুমি আর শিবাগুন্ডা ছাড়া আরো কোনো বড় মাথা নতুন উঠেছে নাকি? নওয়াজ খানের হাসি মুখটা কেমন যেন মুহূর্তের মধ্যে ম্লান হয়ে আসলো। সে মাথাটা একটু সামনে ঝুঁকিয়ে এনে বলল, কেন বলুন তো স্যার? এই জায়গায় নতুন কোনো বকরা মাথা তুললে তো আমি জানতে পারবোই। অনির্বাণ বেরিয়ে আসছিল নওয়াজের এই কথা শুনে, কিন্তু আবার থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে বলে, খান ভাই, জগাইকে যদি তুমি লুকিয়ে রাখো তাহলে আমার বলার আর কিছু নেই, কিন্তু যদি না রাখো তাহলে কিন্তু তার বিপদ আছে। নওয়াজ খান কি ভাবল তা বোঝা গেল না, কিন্তু অনির্বাণের বেরিয়ে যাওয়ার পথের দিকে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। পেছন থেকে নওয়াজের একটি ছেলে বলে উঠল, খান ভাই, এই পুলিশ অফিসারকে কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, এগুলো কেউটের জাত চালা, সামনে ভালো কথা বলে আর পেছনে। ওকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল সেলিম। সেই তেমনই ভাব, তেমনই চোখে দৃষ্টি, আর তেমনই কথা বলা। ये आदमी अच्छा है। আল্লাহ কি কৃপা সে আমি মানুষ চিনতে শিখেছি। লোকটা খারাপ নয় সেলিম, লোকটা খারাপ নয়। কথাটা ঠিক বলছিস তো? ওই পুলিশ শালা আমার গাড়ি আটকেছে। মিথ্যে কোনো খবর নয় তো? মিথ্যে বললে কিন্তু তোকে শালা জ্যান্ত কবর দিয়ে দেবো। সত্যি মিথ্যে চাই না ভাই, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওই করেছে। না হলে এতদিন ধরে আমাদের গাড়ি যাতায়াত করছে, কেউ হাত দেওয়া সাহস পায়নি। আর এখন কি না? আর বিল্টুও তো বলছিল যে ওরা নাকি দুজন লোক ছিল, কিন্তু মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল, তাই চিনতে পারিনি। তোদের শালা সব কটারই মাথা গরম কেন? শুধু শুধু বিল্টুকে মারতে গেলি, এখন আবার নতুন একটা লোক জোগাড় করে তাকে পাঠাতে হবে। সবাইকে সব কাজে বিশ্বাস করা যায় না, জানিস তো। আমার এতগুলো টাকা শালা লোকসান হয়ে গেল, তার উপর একটা লোকও মরল। আচ্ছা বলছি, জগাইয়ের কোনো খবর পেলি? মিঠুন নিরুত্তরভাবে মাথা নাড়ায়। শিবা আবার বলে ওঠে, ওকে আমার জ্যান্ত চাই। মনোহরকেও মেরেছে, ওর দুটো হাত কেটে আমার সামনে বসিয়ে রাখবো। ওর শরীরের সমস্ত রক্ত আমি খুঁজে খুঁজে ঠিক বার করব। শিবা আরও কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় অনির্বাণ এসে ভেতরে ঢোকে। ঢুকতে ঢুকতে সবাইকে দেখে বলে, কি ব্যাপার, গোল মিটিং চলছে নাকি? এই মিঠুন, একটু ছোট করে হবে নাকি? বলেই দুটো হাতের ইশারায় একটা ইস্পাত বস্তুর আকার দেখায়। মিঠুন
কোনো কথা বলে না। সামনের ফাঁকা চেয়ারে অনির্বাণ বসতেই শিবা বলে ওঠে, আপনার এলাকা থেকে আমার মাল ভর্তি ট্রাক গায়েব হয়ে গেল। আপনি আপনি কি করছেন? আর জায়গায় খবর পাইনি এখনো। আমি খবর পাচ্ছি না কেন? নতুন পাখি ডানা ছেড়েছে স্যার, সেই এখন চারিদিকে উড়ে বেড়াচ্ছে, সব কিছুর খবর রাখছে। তাকে ধরে খাঁচায় পুরতে না পারলে আমাদের তো কাজকর্ম বন্ধ করে রাখতে হবে স্যার। এ কথায় শিবা একটু চমকে উঠে বলে, কেন, নতুন করে আবার কি হলো? আর এই নতুন পাখিটাই বা কে? সেটা তো আমি জানি না স্যার, তবে নতুন পাখিটার একটা সন্ধান পেয়েছি। তবে তার জন্য আপনার সাথে একটু গোপনে কথা আছে আমার। শিবা কি একটা ভেবে নিয়ে সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। যাওয়ার আগে মিঠুনকে দরজাটা বন্ধ করে দিতে বলল। সবাই চলে যেতে শিবা বলল, এবার বলুন তো কি ব্যাপার? অনির্বাণ চারপাশে একটু দেখে নিয়ে চাপা গলায় বলল, আপনার দলে যে সমস্ত লোক আছে সবাই বিশ্বস্ত তো? মানে তাদের মধ্যে কেউ আপনার ক্ষতি করতে চায় না তো? এসব কি বলছেন আপনি? আমার নিজের লোকেরা আমার ক্ষতি করতে চাইবে কেন? আর তাছাড়া আমার ক্ষতি করে তাদের কি লাভ? পাওয়ারের খিদে যে সবার রয়েছে স্যার, আর তাছাড়া আপনাকে সরিয়ে দিতে পারলেই যে আপনার চেয়ার ফাঁকা। আরও একটা ব্যাপার রয়েছে বটে, আসলে সর্ষের মধ্যেই যে ভূত থাকে সেটা চিনে নেওয়া খুব কঠিন কি? আমার এসব কথা বলে আমার ছেলেদের প্রতি আমার সন্দেহ বাড়িয়ে দিতে চাইছেন, তাই তো স্যার? কোনো লাভ হবে না। আমার ছেলেরা আমার কাছে বিশ্বস্ত। তবে জগাইকে লুকিয়ে রেখে আপনাকে খবর দেয়নি এমনটা হলো কেন? আমার কেমন যেন মনে হচ্ছে আপনার লোকেদের মধ্যেই কেউ জগাইকে লুকিয়ে রেখেছে। আপনি বলতেই পারেন যে সেটা হতে পারে না, কিন্তু আমার মন কখনো মিথ্যে বলে না স্যার। অনির্বাণ ভট্টাচার্য প্রথমে শিবাকে শিবা বাবু বলে সম্বোধন করলেও এখন কেন জানি না শিবা বলেই সম্বোধন করে। শিবাও তাতে যে খুশি হয় না তা নয়, তবে এখন বিভিন্ন ব্যাপার নিয়ে তার মনটা একটু চঞ্চল হয়ে আছে বলে অনির্বাণ ভট্টাচার্যের কথাগুলো তার মনে কেমন একটা সন্দেহ জাগায়। অনির্বাণ একসময় বলে বসে, আপনার লোকেরা জগাইকে আটকে রেখেছে আর তাকে ছাড়ার জন্য একটা শর্ত আমায় দিয়েছে। আপনাকে একা ওই বেলতলার মাঠে নিয়ে যেতে হবে, তারপর আপনাকে তাদের হাতে তুলে দিতে হবে। তারপর তারা জগাইকে আমার হাতে তুলে দেবে, কিন্তু সমস্যা হলো আপনি কি আমার সাথে একা যাবেন? যদি আপনাকে খুন টুন করে বসে, যতই হোক আপনি তো মানুষ, আপনার ভয় আছে নাকি? পাক্কা শুয়োরে বাচ্চা সব। ওদেরকে আমি বলে দিয়েছি আমি থাকতে আপনাকে একা বেলতলার মাঠে যেতে দেব না। আরে আপনি একা আর ওরা অতজন, ইয়ার কি নাকি মামাবাড়ির আবদার? কথাটা বলে অনির্বাণ আর চোখে শিবার প্রতিক্রিয়া লক্ষ্য করতে থাকে। শিবার মাথাটা নিচু হয়ে আছে, সে কি যেন ভাবতে শুরু করে। তারপর বলে, এই শিবা কাউকে ভয় করে না। হ্যাঁ, একসময় একা হাতে 4 জনের সাথে লড়াই করেছি। আমায় হারানো অত সহজ নয়। আমি একাই ওদের জন্য যথেষ্ট। কিন্তু কিন্তু ওই জগাইকে কিন্তু আমার চাই। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলুন তো স্যার? অনির্বাণের দুটো চোখ চকচক করে ওঠে। এই তো তার কথায় কাজ হয়েছে তাহলে। অনির্বাণ আবার বলে ওঠে, না না স্যার, আপনাকে একা ওখানে যেতে দেওয়ার মতো রিস্ক নেওয়া যাবে না। আপনার কিছু একটা হয়ে গেলে তখন আমার কি হবে? আপনার দয়া দাক্ষিণ্যেই তো বেঁচে রয়েছি, আপনার দেওয়া টাকায় ভাত খাই। আপনার কিছু হয়ে গেলে যে আমি চলে যাব স্যার। অনির্বাণ ভট্টাচার্য কথাগুলো এমনভাবে বলল যে শিবা এই চরম মুহূর্তের মধ্যেও না হেসে পারল না। হাসতে হাসতে বলল, আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আপনি পুলিশ না হয়ে গোপাল ভাঁড়ের মতো ভার হতে পারেন। তাহলে বেশ জমতো। সেটাই তো স্যার, ওই ওপরে বসে যে কলকাঠি নাড়ছে সে বোধ হয় আমায় গোপাল ভাঁড় বানাতে গিয়ে ভুল করে পুলিশ অফিসার বানিয়ে দিয়েছে। কি আর করি স্যার, দুটো নিয়েই চালাতে হচ্ছে। কিন্তু স্যার, আপনাকে বেলতলার মাঠে আমি একা যেতে দেব না, এই বলে দিলাম কিন্তু আমি। আমার মাথায় কিন্তু একটা প্ল্যান রয়েছে স্যার। সেটা যদি করা যায় তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অনির্বাণ ভট্টাচার্য মনে মনে ভাবে, এই লাঠিটা ভাঙার জন্য সঠিক সময় এখনো আসেনি। যখন আসবে তখন সে নিজেই শুভ কাজটা করবে, কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করতে হবে। ওই পাখিটাকে সে দেখবে,
নওয়াজ খানের লোক সে হতে পারে না। নওয়াজ খান কাজ যাই করুক না কেন তার কথার দাম আছে। তাছাড়া নিজের লোককে লুকিয়ে রাখতে পারে তাই বলে সেটা তো আর অনির্বাণকে টেলিফোন করে জানাবে না। কাজটা অন্য কেউ করেছে, আর সে শিবার লোক না হয়ে যায় না। শিবা চাপা স্বরে তার সমস্ত পরিকল্পনাই খুলে বলল অনির্বাণ ভট্টাচার্যকে। সব শুনে নিয়ে অনির্বাণ একটা হাতের উপর একটা হাত দিয়ে ঘুষি মেরে বলল, এই না হলে বাপকা বেটা, একজন রাজনীতি, অন্যজন গুন্ডা নীতি। কি বললেন স্যার? না কিছুই না, এমনি বলছিলাম। তবে আপনার প্ল্যানটা ঠিক আছে তো? একবার ধরতে পারলে ব্যাটার ছাল চামড়া আমি লকআপে তুলে নেব, আপনার কাছে শুধু বডিটা নিয়ে যাব, ঠিক আছে স্যার? আমায় কিন্তু এই সুযোগটা দিতে হবে। শিবা হাসে, কোনো উত্তর দেয় না। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে অনির্বাণ বেরিয়ে যাওয়ার সময় একবার মিঠুনের দিকে তাকায়। তারপর তার মাথার চুলটা হঠাৎ করে ঘেঁটে দিয়ে বলে, যখন শিয়ানে শিয়ানে কথা হয় তখন মাঝখান থেকে বোকা বলদগুলোকে কাঠি নাড়তে নেই। তোর কি মনে হয় কালুর খুন আমি করেছি? সে কথা তো শিবা ভাইয়ের কানে লাগিয়ে আমার বালটাও ছিঁড়তে পারবি না, বুঝলি? মিঠুনের দুটো চোখ দিয়ে যেন আগুন ঝরতে থাকে, কিন্তু শিবা ভাই পুলিশ অফিসারকে তোয়াজ করে চলে, তাই সে কিছুই বলতে পারে না। অস্পষ্ট স্বরে তার মুখ থেকে একটা কথা বেরিয়ে আসে শুধু। সালা সুরের বাচ্চা। অনির্বাণ নিজের টেবিলের ওপর বসে টেবিলের ওপর রাখা পেপারে একটা হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বারবার চিন্তা করতে থাকে, তাহলে সেটা কে? মিঠুন নাকি অন্য কেউ? মিঠুন যে শিবার কানে কালুর মৃত্যুর কথাটা তুলেছিল সে সম্পর্কে সে নিশ্চিন্ত, আর সেই কারণেই শিবার ওই অনির্বাণের চিন্তা ছেদ করে তার সামনে টেলিফোনটা বাজতে থাকে। টেলিফোনটা তুলে নিয়ে কানে দিতেই সেই অচেনা লোকটার কণ্ঠস্বর। কি ব্যাপার স্যার? 2 দিন তো হয়ে গেল, কাল 3য় দিন। কালকের মধ্যে কাজটা না করতে পারলে কিন্তু জগাইকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি চাইলে ওর মাথাটা আপনাকে পাঠিয়ে দিতে পারে, ওর 2 চোখ খুলে রেখে দেব। আপনার দিকে অন্তত তাকিয়ে থাকতে পারবে, বলতে পারবে যে আপনি ওকে বাঁচাতে পারলেন না। মাছ টোপ গিলেছে, এখন খালি সময়ের অপেক্ষা। কাল সন্ধ্যের দিকে তুমি চলে এসো বেলতলার মাঠে। তবে একটা কথা, আমরা একাই যাচ্ছি। তোমার কথা মতো শিবাকে নিয়ে যাব। তবে তুমি কি একা আসবে নাকি তোমার সাথে? ভয় পাচ্ছেন নাকি স্যার? আপনাকে ভয় পেলে বেশ লাগে, কিন্তু আপনার চটপট করে বলা কথাগুলো মুখে আটকে যায়। আপনার ভয় পাওয়া মুখটা দেখতে বড্ড ইচ্ছে করছে স্যার। ইচ্ছে তো করবেই। আসলে তোমার মুখটাই এত সুন্দর যে একবার দেখে তার বারবার দেখতে ইচ্ছে করে, কিন্তু তেমন করে যে দেখে সে আর দ্বিতীয়বার দেখার সুযোগ পায় না। তোমার নাম্বারটা দাও, আমি না হয় একটা সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছি। হাসি মজা অনেক হলো, এখন কাজের কথা বলি। কাল সন্ধ্যেবেলা বেলতলার মাঠ মনে থাকে যেন, সাদা রঙের গাড়ি, গাড়িতেই আমাদের লোক থাকবে। আপনাদের গাড়িটা যেন আমাদের গাড়ি থেকে 10 হাত দূরে এই গাছতলায় এসে দাঁড়ায়। তারপর জগাইকে ছেড়ে দেওয়া হবে। তবে বেশি চালাকি করলে কিন্তু ফল উল্টো হতে পারে। সে নিয়ে কোনো চিন্তা নেই, আমি শিবার হাত মুখ বেঁধে একেবারে নিয়ে যাব। তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু শিবাকে তোমরা নিয়ে কি করবে? খুন করবে নাকি বাঁচিয়ে রেখে অন্য কিছু করবে? তা আমাদের ব্যাপার, কাল সন্ধ্যায় দেরি যেন না হয়। অনির্বাণ আর কিছু বলার আগেই আগের দিনের মতোই টেলিফোনটা কেটে গেল। অনির্বাণ মুখের সামনে 2 হাত রেখে ভাবতে লাগলো, যে পরিকল্পনাটা সে নিজে করেছে সেটা কাজে লাগবে তো? শেষমেশ কোনো গন্ডগোল হয়ে যাবে না তো? জগাইকে হাত ছাড়া করা যাবে না, কিন্তু এই পাখিটাকেও ধরা দরকার। একবার পাখিটাকে ধরে ডানা 2 ভেঙে দিতে পারলেই হলো। লোকটার গলা শুনেই তার সুবিধের মনে হচ্ছে না। তাকে সামনে থেকে দেখলে ঠিক বোঝা যাবে লোকটা কেমন। এই ধরনের লোকদের তার খুব একটা ভালো লাগে না, কিন্তু একে দেখা যায়। সন্ধ্যাবেলা কথা মতো অনির্বাণ গাড়ি নিয়ে একাই গেল। তার পাশে যে বসে রয়েছে তার হাত 2 পেছনের দিকে বাঁধা,
মুখের উপর একটা কালো কাপড় চাপানো। যেতে যেতে একটা কথাও বলল না। অনির্বাণের পাশে বসে থাকা লোকটাও চুপ করে বসে রয়েছে। গাড়িটা গিয়ে গাছতলায় দাঁড়াতেই দেখা গেল সামনের দিকে অল্প অন্ধকারের মধ্যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অনির্বাণ গাড়ি থেকে বাইরে বেরিয়ে একবার ভেতরে হাত বাঁধা মুখ বাঁধা লোকটাকে বাইরে বার করে টর্চ জ্বালিয়ে দেখল। তারপর আবার তাকে ভেতরে বসিয়ে রেখে গাড়ি ছেড়ে এক পাশে সরে দাঁড়ালো। ওদিক থেকে একটা লোক জগাইকে ধরে নিয়ে আসতে লাগলো। তার মুখে রুমাল বাঁধা, ভালো করে বোঝা সম্ভব না তার মুখটা। জগাইকে একদম কাছে আনতেই অনির্বাণ বলল, তোমাদের সম্পত্তি তোমরা নিয়ে যাও। কথাটা বলে সেই লোকটাকে ওই ছেলেটির হাতে তুলে দিল। জগাইকে গাড়ির পেছনের দিকে বসিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল আর নিজে বসলো সামনে ড্রাইভারের সিটে। তারপর অপেক্ষা করতে লাগলো। সেই লোকটাকে নিয়ে ছেলেটা যখন একদম গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে তখন হঠাৎ করে গাড়িটা চালিয়ে সোজা গিয়ে ধাক্কা মারল সামনের গাড়িতে। সামনের গাড়িতে বসে থাকা লোক এবং বাকিরা ব্যাপারটা বুঝতে পারেনি। ততক্ষণে সামনে যে লোকটার হাত আর মুখে কালো কাপড় বাঁধা ছিল সে কাপড়টা খুলে ফেলেছে। মুখের কাপড় সরিয়ে ফেলে কোমর থেকে বার করেছে একটা পিস্তল। চকিতে গাড়ির পেছনের দিকে গিয়ে দাঁড়িয়েছে। সামনের গাড়ির দিক থেকে গুলি ছুটে আসে এই গাড়ির দিকে। অনির্বাণ মাথা নিচু করে দাঁড়ায়। আবার গুলির শব্দ, পরপর গুলির শব্দ হতে থাকে। একটু পরেই সামনের লোকটা কোনো রকমে এই গাড়ির পাশে এসে দাঁড়ায়। তার মুখটা তখন দেখা যাচ্ছে। এ শিবা নয়, নওয়াজ খান। খান ভাই, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। ওই গাড়ির কাছ থেকে একটা লোক বেরিয়ে এসে পরপর গুলি চালাতে থাকে। নওয়াজ খান গাড়ির আড়ালে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ ওপার থেকে গুলি থেমে গেছে। সেই চকিতে বাইরে বেরিয়ে সোজা সামনের লোকটার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এক গুলিতেই কাবার। নওয়াজ খানের লক্ষ্য কখনো নিষ্ফল হয় না। লোকটা মাটিতে পড়ে যেতেই বাকিরা ততক্ষণে গাড়ি নিয়ে চম্পট দিয়েছে। নওয়াজ খান অনির্বাণের দিকে তাকিয়ে বলে, অনির্বাণ ভাই, লোকটাকে কেমন চেনা মনে হলো আমার। হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তখনও কীরকম চেনা মনে হচ্ছিল। একবার কি গিয়ে দেখা যায়? আশেপাশে ওদের লোক থাকতে পারে খান ভাই, একটু সাবধানে। এদিক ওদিক তাকিয়ে পিস্তল বাগিয়ে নওয়াজ খান আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। তারপরে পড়ে থাকা মৃতদেহটাকে তুলে তার মুখে আলো ফেলতে পেছন থেকে অনির্বাণ বলে ওঠে, শিবাগুন্ডার পোষা কুকুর মিঠুন তো? নওয়াজ খান একটু অবাক হয়ে অনির্বাণের কাছে আস্তে আস্তে বলে, অনির্বাণ ভাই, আপনি বুঝলেন কি করে? শুয়োরকে গন্ধেই চেনা যায় খান ভাই, তাকে আলাদা করে চিনে নেওয়ার দরকার হয় না। কিন্তু মিঠুন শিবাকে কেন মারতে চেয়েছিল? তাহলে কি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে? নওয়াজ খান নিজের লোকের সম্পর্কে বেশ সংবেদনশীল। সে গুন্ডা হতে পারে, অনেকগুলো খারাপ কাজও করে থাকতে পারে, কিন্তু তার বিবেক বোধ আছে, তার নীতিবোধ আছে। জগাই নওয়াজ খানকে দেখতে পেয়ে আনন্দে বলে উঠল, খান ভাই, এই ইন্সপেক্টর আমায় বাঁচিয়েছে। এই ইন্সপেক্টর না থাকলে আজ তুমি আমায় আর দেখতে পেতে না। শোন জগাই, এ আমার নতুন ভাই, বুঝলি? ওকে ঠিক আমার ভাই সেলিমের মতো দেখতে, আর তাই ওকে আমি অনেকবার ভাই বলে থাকি। এখন কি করা যাবে? শুয়োরটা ঠিক সবই জানতে পেরে যাবে। এখন তোমরা ফিরে যাও, তাকে আবার খবরটা দিতে হবে। ভাবছি কি করা যায়। একটা ঝামেলা মিটলো, আবার অন্য ঝামেলা আসতে চলেছে। নওয়াজ খান অবাক হয়ে অনির্বাণের দিকে তাকালো। এর আবার নতুন ঝামেলা কি আছে? চলেছে এ নিজেই তো একটা ঝামেলা। কথাটা ভেবে নওয়াজ মনে মনে হাসল, কিন্তু মুখে বলল, অনির্বাণ ভাই, তোমার যখন দরকার হবে আমায় ডেকে নেবে। আমি তোমার সাথে সবসময় আছি। এটা মনে রাখবে যে তুমি আমার ভাই। হ্যাঁ। শিবা তার বাড়িতে বসেই জানতে পারল মিঠুন মারা গেছে, কিন্তু মিঠুন ওখানে কি করে পৌঁছালো সেটাই সে বুঝতে পারছে না। টেলিফোনটা তুলে নিয়ে
অনির্বাণ ভট্টাচার্যকে টেলিফোন করে বলল, স্যার, তাহলে আপনার কথাই সত্যি, মিঠুনই জগাইকে নিয়ে গিয়েছিল, অথচ আমাকে এখনো জানায়নি। আর মিঠুন আমাকে এটাও বলেছিল যে কালকে নাকি আপনি খুন করেছেন। এটা তো হবারই ছিল স্যার। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার চেয়ারটা কেউ হাতাতে চাইছে, তবে এখন তো সব মিটেই গেছে। কিন্তু তাহলে আমার লরিটা কে নিয়ে গেল? স্যার, সেই ব্যাপারটা তো আমি কিছু জানতেই পারলাম না। আমার এতগুলো টাকা লস হয়ে গেল। আমি আছি যখন আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক খুঁজে বার করব। তবে এরপর থেকে কাউকে ভরসা করার আগেই একটু ভেবেচিন্তে ভরসা করবেন। সবার মুখটাই শুধু দেখতে মানুষের মতো, ভেতরে শুয়োর, শিয়াল, কুকুর অনেক কিছুই বাস করে। অনির্বাণ টেলিফোনটা রেখে মনে মনে হাসল। তারপর বিনোদের নাম ধরে ডাকল। বিনোদ অনির্বাণের ডাক শোনার পর ভেতরে এসে ঢুকল। স্যার, শিবা যদি জানতে পারে আপনি ওই লরিটা সরিয়েছেন তাহলে কিন্তু সে চুপ করে বসে থাকবে না। আর তাছাড়া নওয়াজ খানের সাথে আপনার সম্পর্ক যে ভালো হয়েছে সেটা জানতে পারলেও কিন্তু বিপদ হবে। জয়ন্ত বিশ্বাসের সাথে কিন্তু নওয়াজ খানের খুব একটা ভালো সম্পর্ক নেই। শত্রুকে সবসময় বন্ধু করতে হয় বিনোদ। এই অপরাধের রাজ্যে বাস করতে হলে কাউকে না কাউকে তো হাতে রাখতেই হবে। কখন কাকে দরকার পড়ে সেটা তো আর বলা যায় না। আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই ঘরের ভেতরে এসে ঢুকল জীবন। তার আগের মতোই সেই ছদ্মবেশ, গোটা শরীরে চাদর জড়ানো। তাকে দেখে অনির্বাণ বিনোদকে চলে যেতে বলল, আর যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিতে বলল। বিনোদ চলে গেল বটে, কিন্তু যেতে যেতে ভাবল, এই লোকটা কে? মাঝে মাঝে এমন চাদর জড়িয়ে অনির্বাণ ভট্টাচার্যের ঘরে আসে। অনির্বাণ ভট্টাচার্য কখন যে কি করে সে বিষয়ে তার কোনো ধারণাই নেই। বিনোদ নিজের মনে এসব ভাবতে ভাবতেই চলে গেল। এদিকে জীবনের সাথে অনেকক্ষণ ধরে কিছু একটা নিয়ে কথাবার্তা চলল, তবে তার কোনো কিছুই জানা গেল না। এদিকে শিবার বাড়িতে তখন শিবা তার কয়েকজন ছেলেদের নিয়ে মিটিং করতে বসেছে। তখন সেখানে এসে ঢুকল জয়ন্ত বিশ্বাস। তাকে দেখেই শিবা উঠে গিয়ে বলল, দাদা, তুমি আবার কষ্ট করে এলে কেন? আমাকে বললেই আমি না হয় তোমার কাছে চলে যেতাম। তুমি যে আমায় সবটা বলবে সেটাই আমি ভেবেছিলাম, কিন্তু এত বড় একটা খবর তুমি আমার কাছ থেকে চেপে গেলে কেন সেটাই বুঝতে পারছি না। দেখো শিবা, তোমার জন্যই আমার ভোটটা কিছুটা চলে, তাই তোমার দিকটাও আমার দেখা দরকার। তার জন্য আমাকে তো বলতে হবে যে তোমার একটা লরি গায়েব হয়ে গেছে, সেখানে যে লস হয়েছে তার মধ্যে আমার অনেক টাকা রয়েছে। এই খবরটা আমার থেকে লুকিয়ে যাওয়ার কারণ কি? আমি ভেবেছিলাম ব্যাপারটা আমি সামলে নিতে পারবো, তাই আর তোমাকে জানাইনি। এইটুকু ছোট ব্যাপারের জন্য তোমায় আবার বিরক্ত করব, তাই। ওই ইন্সপেক্টরের উপর একটু নজর রাখা দরকার। লোকটাকে আমার ঠিক মনে হচ্ছে না। না দাদা, তুমি যেমন ভাবছো তেমন কোনো ব্যাপারই নয়। ওই ইন্সপেক্টরের জন্যই কিন্তু আমি এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তোমায় সবটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তবে এখন আর তার সময় নেই। তুমি একটা কাজ করো, তুমি নিজের মতো খোঁজখবর নাও, আমিও দেখছি। শিবা, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দেখি। আমার কাছ থেকে কিছু লুকানোর দরকার নেই। ওই ইন্সপেক্টরের উপর আমি নজর রেখে চলেছি, আর তার বদলির ব্যাপারে কথা বলার জন্য আমি একজনকে ডেকেও পাঠিয়েছি। কাজটা ভালোই মিটে গেলে ভালোই হয়। ওকে বিশ্বাস নেই, ওর আগের রেকর্ড খুব একটা ভালো নয়। তুমি যেটা ভালো বোঝো করো দাদা। এর মাঝে কয়েকটা দিন কেটে গেল। অনির্বাণ ভট্টাচার্য লরির দামি কাঠগুলো কোথায় যে লুকিয়ে ফেলল সে ব্যাপারে কেউ জানতেও পারল না। নওয়াজ খানের সাথে অনির্বাণ ভট্টাচার্যের যোগাযোগ বাড়তেই লাগলো। এদিকে শিবার সাথে যোগাযোগ কমতে লাগলো। শিবা নিজের লোকেদের উপর আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলতে লাগলো। যত এটা হতে লাগলো ততই শিবার শক্তি হারিয়ে ফেলতে লাগলো নিজের, আর সেই সুযোগটা নিতে লাগলো নওয়াজ খান। আস্তে আস্তে তার কাজ বাড়তে লাগলো। তার উপর এখন অনির্বাণ ভট্টাচার্যের হাত রয়েছে। বিনোদ সমস্ত কিছু দেখে চলেছিল শুধু, কিন্তু বুঝতে পারল না অনির্বাণ ভট্টাচার্য আসলে কি করতে চাইছে। অনির্বাণ ভট্টাচার্য নিজের টেবিলের উপর বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। এমন সময় বিনোদ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বাকি কনস্টেবলরা থানার মধ্যে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। ঠিক এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো
থানার সামনে। তার থেকে নামলো একজন অফিসার। তাকে দেখে কনস্টেবল সালাম ঢুকলো। সেটার প্রত্যুত্তরে অফিসার কিছুই বলল না। তার মুখে একটা রাগ। সে একটু ভরাট গম্ভীর গলায় বলল, অনির্বাণ ভট্টাচার্যের ঘর কোনটা? তার কথা শুনে বাইরে বেরিয়ে এসেছিল বিনোদ, কিন্তু তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনে এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন সেই অফিসার। তাকে দেখেই অনির্বাণ ভট্টাচার্য একটু থতমত খেয়ে উঠে দাঁড়ালো। তারপর সামনের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি আপনি এখানে? তুমি যা শুরু করেছো তাতে আমার এখানে আসতেই হলো। যদি বদলি হতে না চাও তাহলে যা করছো সে সমস্ত বন্ধ করে দাও। আপনি আগে বসুন। চা খাবেন না ঠান্ডা খাবেন বলুন। আমি কোনো কিছুই খাবো না। তুমি আজকের মধ্যে সমস্ত রিপোর্ট আমায় দেবে। এখানে তুমি থাকাকালীন দুটো খুন হয়েছে, এমনকি দুবার ঝামেলা হয়েছে। তাছাড়া একটা লরি মাল সমেত উধাও হয়েছে। যদিও সে সমস্ত অপরাধীদের কাজ হতে পারে, কিন্তু তুমি থাকতে সবটা হয়েছে। তোমার এই সম্পর্কে মতামত কি? স্যার যা হয়েছে সবটা আমি আপনাকে খুলে বলছি, আপনি একটু বসুন। বিনোদ দরজা ঠেলে চা নিয়ে এসেছিল এই অফিসারের জন্য। অনির্বাণ ভট্টাচার্যের মুখে চিন্তার ছাপ পড়েছে। কে এই অফিসার যাকে অনির্বাণ ভট্টাচার্য পর্যন্ত ভয় পায়? বিনোদ চা রেখে চলে যেতেই অনির্বাণ ভট্টাচার্য সমস্ত কিছু খুলে বলতে লাগলো এই অফিসারকে। অনির্বাণ ভট্টাচার্যের সামনে বসে থাকা অফিসারকে যে সে নিজেও ভয় পায় সেটা অনির্বাণ জানে। এই আজমগড়ে যা হয়ে চলেছে তার সব কিছুর মধ্যে খানিকটা হলেও অনির্বাণের হাত রয়েছে, কিন্তু সেটা সে অফিসারকে বোঝাবে কি করে? আর বোঝাতে না পারলেও যে সমস্যা সেটা সে ভালোভাবেই জানে। অনির্বাণ ভট্টাচার্য বুঝতে পারছিল এই সমস্ত কিছুর পেছনে আসলে জয়ন্ত বিশ্বাস রয়েছে। সেই এই চালটা চেলেছে অনির্বাণকে আটকানোর জন্য, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে আটকানো অত সহজ নয়। বাঘের মুখ থেকে যে মাড়ি টেনে আনতে পারে সে হলো অনির্বাণ ভট্টাচার্য। আজমগড় অপেক্ষা করতে থাকে নতুন কিছুর জন্য। নওয়াজ খান না শিবা গুন্ডা, এরপর কার জন্য লড়াই করবে অনির্বাণ ভট্টাচার্য? আর জয়ন্ত বিশ্বাসকে এত সহজভাবে যে হারানো যাবে না সেটাও সে জানে। তার হাত অনেক লম্বা। এদের কথাবার্তা যখন হয়ে চলেছে তখন ওদিকে একটা ঘটনা ঘটল। শিবার বাড়ির বাইরে একটা গাড়ি নিয়ে কেউ ঘুরঘুর করতে লাগলো। শিবার গোটা বাড়ির উপর এবং তার লোকের উপর নজর রেখে চলল গাড়িটা। তারপর এক সময় সমস্ত কিছু বুঝে নিয়ে গাড়িটা চলে গেল গ্রামের দিকে।